আজকে যে টপিকটা আমরা পড়বো সেটা হচ্ছে কালচারাল কনভার্জেন্স, সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড প্রসেস। ঠিক আছে, এই টপিকটা আজকে আমরা পড়বো, কালচারাল কনভার্জেন্স, সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড প্রসেস। তো কি কি বলছে আমরা দেখিনি। কালচারাল কনভার্জেন্স কাকে বলে, তার ডেফিনেশন কি আছে সেটা আমরা দেখব। ঠিক আছে, কালচারাল কনভার্জেন্স এবং ডাইভারজেন্স কাকে বলে সেটা আমরা ভালো করে দেখব। তারপর দেখব কি, তারপর দেখব হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড প্রসেস কাকে বলে সেগুলো দেখব। টাইপ অফ সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল স্ট্রাকচারে কী কী টাইপ রয়েছে সেগুলো দেখব। দেখার পর যেগুলো দেখবো, আন্ডারস্ট্যান্ডিং দ্য সোশ্যাল প্রসেস, সোশ্যাল প্রসেস কী হয় সেটাকে আন্ডারস্ট্যান্ড করে কীভাবে সেটা, সোশ্যালাইজেশন এবং তার টাইপ কী কী হয়। একটা গেল প্রাইমারি সোশ্যালাইজেশন, সেকেন্ডারি সোশ্যালাইজেশন, ডেভেলপমেন্ট সোশ্যালাইজেশন। ঠিক আছে, আর তারপর যেটা পড়ে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন, রিসোশ্যালাইজেশন, অর্গানাইজেশন সোশ্যালাইজেশন। ওকে, তারপর যেটা পড়বো এজেন্টস অফ সোশ্যালাইজেশন কী কী হতে পারে, ফ্যামিলি হতে পারে, এডুকেশনাল সিস্টেম হতে পারে। ঠিক আছে, তারপর দেখো যেটা থাকে সেটা হচ্ছে রিলিজিয়ান অ্যান্ড কালচার অ্যান্ড মিডিয়া, এগুলো হচ্ছে তোমার এক একটা কম্পোনেন্ট হতে পারে সোশ্যালাইজেশনের। ঠিক আছে, এজেন্ট হতে পারে। তো আজকে প্রথম থেকে যেটা আমরা পড়া শুরু করি কি বলছে, কালচারাল কনভার্জেন্স। কনভার্জেন্স আর ডাইভারজেন্স মানে তোমরা নিশ্চয়ই বেসিক্যালি তোমরা এটুকু বুঝতে পারছো। কনভার্জেন্স মানে দুটো দিক থেকে একই নির্দিষ্ট দিকে আসাকে বলে কনভার্জেন্স, আর একটা নির্দিষ্ট দিক থেকে দুটো আলাদা দিকে চলে যাওয়া হচ্ছে ডাইভারজেন্স। ঠিক আছে, তো কনভার্জেন্স মানে দুটো দুটো দিক থেকে, দুটো আলাদা সাইড থেকে যখন একটা নির্দিষ্ট সাইডে টুয়ার্ডস একই দিকে সব দুজন জার্নি করছে তখন তাকে বলে কনভার্জেন্স। ঠিক আছে, ধরো তুমি আর তোমার বন্ধু দুজন আলাদা জায়গায় থাকো, দুজনে আলাদা কালচার, তোমরা দুজন একটা নির্দিষ্ট জায়গায় এসে মিট করলে তখন সেটা হচ্ছে কালচার কনভার্জেন্স। এবার ধরো একটা ফ্যামিলির মধ্যে তোমরা ধরো রয়েছো, তুমি তোমার মা বাবা, তো তুমি কি করলে, তোমার মা বাবা, তোমার মা এবং তোমার বাবা হয়তো আলাদা কোনো দুটো আলাদা হয়ে গেল। ঠিক আছে, তো একই জায়গায় একই কালচারের লোক দুটো আলাদা দিকে চলে গেল, তখন তাকে বলা হয় কালচারাল ডাইভারজেন্স। ঠিক আছে, তো এইবার আমরা বিষয়টাকে ডেফিনেশনের মাধ্যমে পড়ি কি বলছে কনভার্জেন্স আর ডাইভারজেন্স। ডেফিনেশন বলছে কালচারাল কনভার্জেন্স ইজ এ থিওরি দ্যাট টু কালচার্স উইল বি মোর অ্যান্ড মোর লাইক ইচ আদার অ্যাজ দেয়ার ইন্টারাকশন ইনক্রিজেস। মানে ধরো দুটো আলাদা কালচারের লোকজন, মানে এই যে ধরো আমরা একটা কথা বলছি, এই যে আমাদের এখন বর্তমানে যে ইংলিশ কালচারের পরিমাণ যে প্রচুর বেড়ে গেছে, যে দুজন বাঙালি কথা বললেও হয়তো ইংলিশে কথা বলতে বেশি কুল মনে করে, তারা কমফোর্টেবল মনে করে। তার কারণ হচ্ছে এই যে একটা অন্য কালচারের দিকে মানুষের যে ইন্টারাকশনটা বাড়ছে, একটা অন্য কালচারের দিকে যে মানুষ ইন্টারাক্টেড হচ্ছে, অন্য একটা কালচারের প্রতি মানুষ যে যাচ্ছে, কেন সেই কালচারটাকে সে পছন্দ করছে, ওয়েস্টার্নাইজড কালচার। এই যে ওয়েস্টার্ন কালচার, যে বিদেশি কালচার, যেটাকে যে অনুযায়ী আমরা এখন পোশাক পরিচ্ছদ পরি, আমাদের খাওয়া দাওয়া, আমাদের লাইফস্টাইলটা সেইভাবে নিয়ে যেতে আমরা কেন পছন্দ করি। এটা যদি পছন্দ না করতাম, রিজিট হতাম, তাহলে কিন্তু ইন্টারাকশন কখনোই কনভার্জেন্স হতো না। কিন্তু আমরা পছন্দ করছি বলে কি হচ্ছে, সেই জিনিসটার কাছাকাছি আমরা যাচ্ছি এবং সেই জিনিসটার মতো আমরা হয়ে ওঠা, সেই ওয়েস্টার্নাইজ কালচারের মতো আমরা হয়ে ওঠার চেষ্টা করছি। এই প্রসেসটাকে বলে কালচারাল কনভার্জেন্স। বেসিক্যালি দ্য মোর দ্যাট কালচার ইন্টারাক্ট, the more that their values, ideologies, behavior, arts and custom will start to reflect each other. মানে যত দুটো কালচার একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করবে তত কি হবে, একে অপরের মধ্যে তার যে বৈশিষ্ট্য সেটা ট্রান্সফার হবে। ধরো তোমার একটা বন্ধু, সে ধরো বিদেশ থেকে এসেছে, তুমি ধরো ইন্ডিয়ায় রয়েছে, এবার দুটো তুমি ধরো দেখলে তার কিছু কায়দা, তার চালন বা তার সকালবেলা ব্রেকফাস্ট, তার রাত্রে খাবার, ডিনার, লাঞ্চ, এই যে ব্যাপারগুলো, হয়তো তার যে লাইফস্টাইল এটা তোমার খুব পছন্দ হলো, তখন তুমি কি করলে, তার এই জিনিসগুলোকে তুমি অ্যাডপ্ট করলে, সেই জিনিসগুলোকে তুমি অ্যাডপ্ট করলে, সেই জিনিসগুলোকে নিয়ে নিজের মতো, মানে তুমি নিজের মধ্যে আস্তে আস্তে সেইগুলোকে অ্যাডপ্ট করছো, নিচ্ছ। কেন করছো, কারণ তুমি সেই জিনিসগুলোকে ভালোবাসছো। আবার অনেক দেখবে বিদেশিরা এসে অনেক সময় বাঙালিদের অনেক খাবার বা বাঙালিদের অনেক লাইফস্টাইল তারা পছন্দ করে, তাদের মতো হয়ে থাকার চেষ্টা করে বা তাদের মতো লাইফস্টাইল লিড করতে চেষ্টা করে। তাহলে এই যে দুটো আলাদা কালচারের লোক যখন একে অপরের কালচারকে ভালোবাসছে এবং একে অপরের কালচারকে অ্যাডপ্ট করছে নিজের ইচ্ছায়, তখন তাকে বলে কালচারাল কনভার্জেন্স। কালচারাল কনভার্জেন্স কি বলছে, where different culture become similar or even come together, যখন দুটো আলাদা কালচার, দুটো সম্পূর্ণ আলাদা কালচার একে অপরের কাছাকাছি আসছে। যেমন হচ্ছে ধরো আমি তোমাকে বলি, যেমন টেকনোলজিকে কাজে লাগিয়ে এখন দেখবে তোমাদেরকে আমি বলছি, ধরো ফেসবুক বা সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম বা অনেক অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে, যেখানে আমরা ঘরে বসে আমাদের দেশের লোকজন অন্যান্য দেশ বা অন্যান্য কালচারের লোকেদের সাথে ইন্টারঅ্যাক্ট করছে। তার ফলে কি হচ্ছে, যে এই যে অন্যান্য দেশের লোকজন বা অন্যান্য কালচারের লোকের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করছি, তাদের চালচলন, তাদের কথাবার্তা, তাদের লাইফস্টাইল, এগুলোকে যখন আমি কি করছি, এগুলোকে যখন আমি মানে অ্যাডপ্ট করছি, আস্তে আস্তে আমার সাথে কথা বলে আমার যে কালচার, আমাদের যে লাইফস্টাইল, সেটাকে সেই মানুষটা যখন অ্যাডপ্ট করছে, সেই মানুষটা যখন ইউজ করতে চাইছে, তার ডেইলি হ্যাবিটের মতো নিয়ে আসছে, তখন কালচারাল কনভার্জেন্স তৈরি হচ্ছে।
কালচারাল কনভার্জেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, টেকনোলজি তাহলে বর্তমানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, কারণ টেকনোলজিক্যাল ইনোভেশন যত হচ্ছে, টেকনোলজিক্যাল দিক থেকে যত মানুষ একে অপরের কাছাকাছি আসছে, তত ওই কালচার মানে টেকনোলজি কি করছে অ্যাকচুয়ালি আমাদের অ্যাক্সেসিং পাওয়ারটাকে আরও বেশি বাড়াচ্ছে। আজকে আমরা ঘরে বসে পৃথিবীর যে কোনো প্রান্তের লোকেদের সাথে কানেক্ট করতে পারি, যেটা উইদাউট টেকনোলজি কখনোই ভাবা সম্ভব নয়। তাহলে টেকনোলজি কি করছে, কালচারাল কনভার্জেন্সটাকে আরও বেশি বাড়িয়ে তুলছে। আমরা বলতে পারি 1990s-এ যখন গ্লোবালাইজেশন হয়েছিল, এলপিজি কনসেপ্ট, গ্লোবালাইজেশন, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন হয়েছিল, তখনই তো কি হয়েছিল, বিভিন্ন দেশের কালচার একে অপরের দেশে যেতে শুরু করেছিল। এই যে বলো ম্যাকডোনাল্ডস বলো বা মানে তোমার ধরো পিৎজা বলো, এই যে যে বিষয়গুলো, এই যে কালচারগুলো মানে ওয়েস্টার্ন যে কালচার, যে খাবার দাবার, এগুলো তো অ্যাকচুয়ালি আমাদের দেশের নয়। গ্লোবালাইজেশনের ফলে সেইগুলো কি হয়েছে, আমাদের দেশে এসে প্রবেশ করতে শুরু করেছে। আমরাও সেটাকে সাদরে আমন্ত্রণ করেছি, আমরাও সেটাকে সাদরে গ্রহণ করেছি। আর এই যে টেকনোলজি, যখন দেখবে আমরা কোনো বিদেশি কোনো অ্যাডে যদি দেখলাম কোনো একটা খাবার বা কোনো একটা জিনিস বা তাদের যে কোনো রকম পোশাক সব কিছু, সেগুলো যখন আমাদের খুব অ্যাট্রাক্ট করে এবং আমরা সেগুলোকে অ্যাডপ্ট করার চেষ্টা করি, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে কালচারাল কনভার্জেন্স। আর কালচারাল কনভার্জেন্সের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ল্যাঙ্গুয়েজ, অ্যাক্সেসিং ল্যাঙ্গুয়েজ। যেমন দেখবে আমি তোমাকে বলি, ইংলিশ হচ্ছে একটা সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাক্সেসিং ল্যাঙ্গুয়েজ, কারণ সারা পৃথিবী জুড়ে এমন একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজে তুমি যে কোনো জায়গার পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের সাথে তুমি কমিউনিকেট করতে পারবে। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কি হয়, ধরো তুমি একটা আলাদা কালচারের লোক, আরেকজন আরেকটা কালচারের লোক, এবার দুজনকে ইন্টারঅ্যাক্ট করতে হবে, তবে তো কালচারাল কনভার্জেন্স ঘটবে। কিন্তু দুজনের মধ্যে একটা কমন কিছু থাকতে হবে যার মাধ্যমে একে অপরের ভাব প্রকাশ করবে, আর সেটা হয়ে গেল কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কারণ ইংলিশ, যেমন আমরা যদি বলি ইংলিশটা যদি ইন্ডিয়ার মধ্যে বলি, হিন্দি বলতে পারি, কারণ হিন্দির মাধ্যমে তুমি ভারতবর্ষের যে কোনো জায়গার মানুষের সাথে কানেক্ট করতে পারবে। তা তুমি ধরো একটা ওয়েস্ট বেঙ্গলের লোক, একটা গুজরাটি বা তামিলের লোক, ঠিক আছে, বা নর্থ ইন্ডিয়ার লোক, তো এদের সাথে তুমি যদি কানেক্ট করতে চাও, হিন্দি ভাষার মাধ্যমে কানেক্ট করলে যে তাদের আবভাব, তাদের লাইফস্টাইল, তাদের জীবনযাত্রার ধরন, সেগুলোকে তুমি নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে। তাহলে এটা মাথায় রাখতে হবে, কালচারাল কনভার্জেন্স হতে গেলে একটা কমন ফ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। উইদাউট আ কমন ল্যাঙ্গুয়েজ ইউ ক্যান নট এস্টাবলিশ আ কালচারাল কনভার্জেন্স ইন আওয়ার সোসাইটি, বিকজ when we try to establish the cultural convergence into two different cultures, the common factor have to identify, and this common factor is the English language in the global scale, ঠিক আছে। তাহলে গ্লোবাল স্কেলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। নেক্সট এবার আসি কালচারাল ডাইভারজেন্স। কালচারাল ডাইভারজেন্স কি হচ্ছে, যখন একটা নির্দিষ্ট কালচারের লোককে যখন আলাদা করে দেওয়া হচ্ছে, তখন কালচারাল ডাইভারজেন্স বলে। যেমন ধরো আগে যদি বলছি ইন্ডিয়া গোটাটা একসাথে ছিল, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ সব একসাথে ছিল, তাহলে একই কালচারের লোকজন ছিল, এবার সেটা আলাদা আলাদা হয়ে গেল, এক একটা দেশ আলাদা আলাদা ভাগ করে দিল, তার মানে কি একটা কালচার ভেঙে গিয়ে আলাদা আলাদা ভাগ হয়ে গেল, এটা কি বলে কালচারাল ডাইভারজেন্স, ঠিক আছে। তো কালচারাল ডাইভারজেন্স কি বলছে, when a culture separate or goes in a different direction, একটা কালচার কি হচ্ছে সেপারেট হচ্ছে আর দুটো আলাদা দিকে ভেঙে চলে যাচ্ছে, এটাকে বলা হয় কালচারাল ডাইভারজেন্স। তো যেমন আমি এখানে বলছি ইন্ডিয়াতে কি হয়েছে, ইন্ডিয়াতে হচ্ছে আরিয়ান ইন্ডিয়া ওয়াজ এ ইউনিফাইড এ কমন হিন্দু কালচার, বাট অ্যারাইভাল অফ ইসলামিক ইনফ্লুয়েন্স লেড ইন্ডিয়া বিকাম ডিভাইডেড ইন্টু হিন্দু অ্যান্ড মুসলিম। তাহলে প্রথম ইন্ডিয়া কি ছিল, হিন্দু কালচার ছিল, কিন্তু পরবর্তীকালে মুঘলরা যখন আসলো ইন্ডিয়াতে, বাবর, আকবর এরা যখন আসলো, তখন কি হলো, ইন্ডিয়াতে দু ধরনের কালচার তৈরি হলো, একটা হিন্দু, একটা হচ্ছে মুসলিম। তার মানে একটা কালচার সেটা ভেঙে গিয়ে দুটো ভাগে ভাগ হলো। ওকে, জাস্ট আ মিনিট। ওকে চলো, তো শুরু করা যাক বিষয়টা। তা কি বলছে, কালচার ডাইভারজেন্স মানে একটা কালচার যখন কি হচ্ছে ভেঙে গিয়ে দুটো আলাদা ভাগ হয়ে যাচ্ছে, তখন তাকে বলে কালচার ডাইভারজেন্স, ঠিক আছে। যেমন ধরো তুমি দেখো, থ্রু আউট দ্য 20th century and continuing into today, this has largely been seen through the spread of English around the world. এভাবে কি হচ্ছে, ইংলিশ পুরো পৃথিবীতে একটা বড় বিস্তার ধারণ করেছে এবং ইংলিশ আস্তে আস্তে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে। এবং এই ইংলিশকে কেন্দ্র করে কি হচ্ছে, ইংলিশকে কেন্দ্র করে কালচারাল যে কনভার্জেন্স সেটা কিন্তু ঘটতে দেখা যাচ্ছে, ঠিক আছে। বলছে while the convergence of culture towards the western
values may be obvious to people of European culture, convergence is not simply a one-way street. European culture also changed from increased contact with the rest of the world. এই যে আমরা বলছিলাম যে শুধুমাত্র আমাদের মধ্যেই চেঞ্জ হচ্ছে তা কিন্তু নয়। এই যে গ্লোবালাইজেশন হওয়ার ফলে আমরা যেমন বিদেশি কালচারগুলোকে অ্যাডপ্ট করেছি, বিদেশের জিনিসগুলোকে যেমন আমরা অ্যাডপ্ট করেছি, তাদের কালচারগুলো আমরা জানতে পেরেছি, তেমনি ইউরোপিয়ানরাও কিন্তু আমাদের সাথে তো ক্লোজনেস বেড়েছে। তারা আমরা কি খাচ্ছি, আমাদের লাইফস্টাইল কি, সেগুলো তারা জানছে। ফলে আমাদের কালচারটাকেও কিন্তু তারা আস্তে আস্তে অ্যাডপ্ট করছে, বা কিছুটা ক্ষেত্রে তাদের, তোমরা যদি ওখানে গিয়ে যাও তাহলেও দেখা যাবে যে তারাও কিন্তু আমাদের কালচার কিন্তু অ্যাডপ্ট করছে। ইন এরিয়াস ওয়্যার কন্ট্যাক্ট ইজ দ্য হাইয়েস্ট, দ্য কনভার্জেন্স ইজ পার্টিকুলারলি প্রোনাউন্সড অ্যান্ড ইভেন সিন ইন ল্যাঙ্গুয়েজ ইটসেলফ। মানে যেখানে দেখবে প্রচুর কনভার্জেন্স বেশি, মানে বিভিন্ন ধর্মের মানুষ, যেমন ধরো আমি তোমাদের কিছু ন্যাশনাল ইউনিভার্সিটি যেমন আমি বলি, ধরো জেএনইউর নাম আমি যদি বলি, জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, যেখানে ইন্টারন্যাশনাল বিভিন্ন স্টুডেন্টরাও পড়তে আসে এবং ভারতের বিভিন্ন স্টেট থেকে ছেলেমেয়েরা পড়তে যায়। তো নিশ্চয়ই সেখানে কনভার্জেন্স অনেক বেশি হয় এবং সেখানে কালচারাল কনভার্জেন্স যেটু বেশি হয়, তো বিভিন্ন কমপ্লেক্সিটিও বেশি হয়, ডাইভার্সিটি বেশি থাকে, তো এই ধরনের সুবিধা পাওয়া যায়। কিন্তু একটা ক্যালকাটা ইউনিভার্সিটিতে তুমি সেই কনভার্জেন্স বা ডাইভার্সিটি পাবে না যেটা জেএনইউ ক্যাম্পাসে পাবে, কারণ ওখানে বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটি, সেন্ট্রাল ইউনিভার্সিটি, বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন সেখানে পড়তে আসে। ঠিক আছে, নেক্সট বলছে a way notable example of this is around US-Mexico border, where interaction between English and Spanish produced a hybrid language convergence known as Spanglish. এটাকে বলে স্প্যাংলিশ বলা হয়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা আর মেক্সিকো, ইউএস হচ্ছে নর্দার্ন আমেরিকা আর মেক্সিকো হচ্ছে সেন্ট্রাল আমেরিকা, এই দুটোর মাঝখানে যে বর্ডার এরিয়াতে, সেখানে ইংলিশ আর স্প্যানিশের মধ্যে একটা কনভার্জ হয়েছে, যেটাকে বলে স্প্যাংলিশ বলে উল্লেখ করা হয়। ঠিক আছে, studies of European cultures found the northern and southern Europe are becoming more similar in many ways since the development of the European Union. ঠিক আছে, যেমন ইউরোপিয়ান কালচার যদি দেখো, ইউরোপিয়ান কালচার কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কমন দেখতে পাই। মানে ইউরোপিয়ান ইউনিয়ন কখন হয়? ইউরোপের অন্যান্য দেশগুলোকে নিয়ে তো ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি হয়। তো ইউরোপের বিভিন্ন দেশগুলো তো তুমি যদি দেখো, অনেক জায়গায় কিন্তু মানে একই ধরনের কালচার তুমি লক্ষ্য করতে পারবে। কেন হচ্ছে? জাস্ট বিকজ অফ কালচারাল কনভার্জেন্স। তাহলে কালচারাল কনভার্জেন্স মানে দুটো আলাদা কালচার একটা কমন ফ্যাক্টরকে কেন্দ্র করে যখন মিশে যাচ্ছে, একে অপরের কালচারাল আইডিয়াগুলোকে গ্রহণ করছে, তখন তাকে বলে কালচারাল কনভার্জেন্স। আর একটা কালচার যখন ভেঙে দুটো সেপারেট দিকে চলে যাচ্ছে, তখন তাকে কালচারাল ডাইভার্জেন্স। কনভার্জেন্স তাহলে কি বললাম? আমরা যে ওয়েস্টার্ন কালচারগুলোকে অ্যাডপ্ট করছি, সেগুলো হচ্ছে কালচারাল কনভার্জেন্স, বা ওয়েস্টার্নরাও যে আমাদের কালচারকে কিছু কিছু অ্যাডপ্ট করে, তাকে বলে কালচারাল কনভার্জেন্স। ডাইভার্জেন্স হচ্ছে আমাদের দেশ, ধরো একটা হিন্দু কালচার ছিল, মুসলিমরা আসার পর ভেঙে গিয়ে হিন্দু আর মুসলিম দুটো আলাদা ভাগ হয়ে গেল, এটাকে বলা থাকে একটা কালচার যখন ভেঙে গিয়ে দুটো সেপারেট দিকে চলে যায়, এটাকে বলে কালচারাল ডাইভার্জেন্স। ওকে, ক্লিয়ার? তাহলে একবার জানাও ঝটপট করে। ক্লাসে যারা আছে একবার জানাও বুঝতে পারলে কিনা কনভার্জেন্স আর ডাইভার্জেন্সটা। ওকে, তো নেক্সট আমরা টপিক পড়বো, সেটা হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার অ্যান্ড সোশ্যাল প্রসেস। সোশ্যাল স্ট্রাকচার কনসেপ্টটা কে দিয়েছেন? প্রথম দিয়েছে অ্যালেক্স ডি টোকুভেল, 1835-এ দিয়েছেন, যখন আমেরিকার ওপর তিনি স্টাডি করেছেন। সোশ্যাল স্ট্রাকচার মানে কি? সোশ্যাল স্ট্রাকচার হচ্ছে ইজ দ্য ডিস্টিংটিভ স্টেবল অ্যারেঞ্জমেন্ট অফ ইনস্টিটিউশন হোয়ার বাই হিউম্যান বিংস ইন এ সোসাইটি ইন্টারঅ্যাক্ট অ্যান্ড লিভ টুগেদার। মানে হচ্ছে ধরো সমাজে তো বিভিন্ন মানুষ একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, একে অপরের সাথে কথোপকথন বলছে, একে অপরের সাথে কথা বলছে, মিশছে, তার ফলে কি হচ্ছে? একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়। যেমন ধরো দেখবে, ধরো তোমাদের কলেজ, সব কিছু ছেড়ে দাও, তোমাদের কলেজ বা ইউনিভার্সিটিকে ধরো, সেখানে বিভিন্ন ধরনের মানুষ আসছে, একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট করছে, তার ফলে সেখানে একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি হয়। অ্যারেঞ্জমেন্ট বলতে কি? একটা প্যাটার্ন, বন্ধু বান্ধবের সাথে ধরো একটা প্যাটার্ন হলো ফার্স্ট সেমিস্টার, একটা প্যাটার্ন সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, তাদের সাথে আবার টিচারদের রিলেশন, এই যে প্যাটার্নটা, তাহলে এই যে প্যাটার্নটা সমাজের ক্ষেত্রে আমরা দেখতে পাই, সোসাইটিতেও, একটা ফ্যামিলিতেও দেখা যায়। ফ্যামিলিতে দেখবে ধরো
বাবা মা সন্তান থাকলে তো এখানে সন্তানকে কি হচ্ছে সব থেকে মানে ছোট সদস্যটাকে বাড়িতে বড়দের মেনে চলতে হয়, বড়রা ছোটদেরকে শাসন করেন, তাদের ঠিক পথে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই যে একটা ইনস্টিটিউশনাল অ্যারেঞ্জমেন্ট, এটাকে বলে সোশ্যাল স্ট্রাকচার। মানে আমি তুমিকে যদি বলি যে চোখ বন্ধ করে তুমি বলো একটা বাড়িতে কি কি স্ট্রাকচার তুমি দেখতে পাও, তুমি বলতে পারবে। একটা কলেজ ইউনিভার্সিটি কি দেখতে পাও, বলতে পারবে। একটা অফিসে কি দেখতে পাও, বলতে পারবে। তার মানে কি তোমার মোটামুটি মাথায় একটা ধারণা আছে যে এক একটা পার্টিকুলার ইনস্টিটিউশনে এই ধরনের ঘটনা ঘটতে পারে। একটা ফ্যামিলি যদি বলি, ফ্যামিলিতে এই ঘটনা ঘটতে পারে। একটা কলেজ, সেখানে এই ঘটতে পারে। একটা ইউনিভার্সিটি, সেখানে এই ঘটতে পারে। তো এই যে ঘটনা যেগুলো তোমার মাথায় মাইন্ড ম্যাপিং এর মধ্যে রয়েছে, সেগুলো হচ্ছে একটা প্যাটার্ন বা অ্যারেঞ্জমেন্ট। এটা কি বলে সোশ্যাল স্ট্রাকচার। According to Talcott Person, the term social structure applies to particular arrangement of interrelated institutions, agencies and social pattern, as well as their status and roles which each person assume in a group. তাহলে কি বলছে, যেটা বলছে যে ট্যালকট পারসন, তাহলে কি বলছে, ট্যালকট পারসন হচ্ছে the term social structure applies to the particular arrangement of the interrelated institution, মানে যে ইন্টাররিলেটেড ইনস্টিটিউশনগুলো যেগুলো রয়েছে, যে ইনস্টিটিউশনগুলো একে অপরের সাথে ইন্টাররিলেটেড রয়েছে, সেই ইন্টাররিলেটেড ইনস্টিটিউশনগুলো ধরো একে অপরের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে তার ভিত্তিতে এটা তৈরি হয়। তাহলে ট্যালকট পারসন কি বলছে, এটা টার্ম সোশ্যাল স্ট্রাকচার অ্যাপ্লাইজ টু দ্য পার্টিকুলার অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ইন্টাররিলেটেড ইনস্টিটিউশন, এজেন্সিস অ্যান্ড সোশ্যাল প্যাটার্নস অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্টেটাস রোলস হুইচ ইচ পারসন অ্যাজিউম ইন এ গ্রুপ। মানে ট্যালকট পারসন ঠিক সেই কথাটাই বলছে। ধরো কোনো একটা নির্দিষ্ট ইনস্টিটিউশন বা নির্দিষ্ট সোসাইটিতে প্রতিটা মানুষ একে অপরের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে। ধরো একটা স্টুডেন্ট, সে টিচারের সাথে যেভাবে ইন্টারঅ্যাক্ট করবে, স্টুডেন্ট আবার নিজেদের মধ্যে বন্ধুদের মধ্যে সেভাবে ইন্টারঅ্যাক্ট করবে না। ঠিক আছে, তাহলে এই যে প্রত্যেকের সাথে একই ধরনের এক এক রকমের যে ইন্টারঅ্যাকশন, তার ভিত্তিতে একটা গ্রুপ তৈরি হয়, একটা সোসাইটি, একটা ইনস্টিটিউশন। সেই যে মানে প্যাটার্নটা, সেই যে অ্যারেঞ্জমেন্টটা, সেটাকে সোশ্যাল স্ট্রাকচার বলা হয়। তো টাইপ অফ সোশ্যাল স্ট্রাকচার চারটে প্রিন্সিপাল হয়, চারটে টাইপ হয়। ট্যালকট পারসন বলেছে সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে একটা ইউনিভার্সালিস্টিক, একটা পার্টিকুলারিস্টিক, একটা হচ্ছে অ্যাচিভড। ইউনিভার্সালিস্টিক মানে কি, সোশ্যাল ভ্যালুস আর দোজ হুইচ আর ফাউন্ড অলমোস্ট এভরি সোসাইটি। মানে যে সমস্ত তুমি ভ্যালুস তুমি সমস্ত সোসাইটিতেই দেখতে পাবে, তাকে বলে ইউনিভার্সালিস্টিক। মানে আমি যদি তোমাকে বলি যে একটা ইউনিভার্সিটি বা কলেজের কি কি স্ট্রাকচার তুমি দেখতে পাও, তুমি যে যে বৈশিষ্ট্যগুলো বলবে মোরাললেস সব ইউনিভার্সিটিতেই কিন্তু তুমি, বা সব কলেজে বা সব ফ্যামিলিতেই তুমি সেই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে, তাকে বলে ইউনিভার্সালিস্টিক। পার্টিকুলারিস্টিক কি হচ্ছে, কিছু একটা নির্দিষ্ট পার্টিকুলার সোসাইটিতেই তুমি দেখতে পাও। সাপোজ ধরো তুমি পুরুলিয়ায় চলে গেলে, পুরুলিয়ায় গিয়ে সেখানকার ট্রাইবাল কমিউনিটি যেভাবে জীবনযাপন করছে, তারা তাদের জীবনযাপনটা বাকিদের থেকে আলাদা। বা তুমি ধরো আন্দামান নিকোবরে চলে গেলে, সেখানে সেন্টিনেলস বা অঞ্জার্স, এদেরকে তুমি দেখলে, এদের জীবনযাত্রা ধরো বাকিদের থেকে আলাদা, পার্টিকুলার ওখানেই তুমি দেখতে পাচ্ছ। তার মানে এটা হচ্ছে পার্টিকুলারিস্টিক সোশ্যাল ভ্যালু। আর অ্যাচিভ সোশ্যাল ভ্যালু, when the status are achieved on the basis of effort, it means that such society it means that such society attach importance to achieve social values. আবার কিছু কিছু সোশ্যাল ভ্যালু মানুষ অ্যাচিভ করে, যেমন ধরো তুমি ধরো নর্মাল যখন স্টুডেন্ট থাকবে, পড়াশোনা করছো, তোমাকে সব খুব বেশি, মানে তুমি ধরো কোনো একটা অনুষ্ঠান বাড়িতে গেলে সবাই অ্যাজ এ কমন পার্সন হিসেবে তোমাকে ট্রিট করবে। কিন্তু তুমি বিশাল কিছু একটা অ্যাচিভ করে ফেললে সমাজে, ভালো একটা চাকরি বা ভালো একটা জব বা যেটাই করো না কেন, একটা ভালো কিছু জায়গায় তুমি যখন পৌঁছে গেলে, তখন তারপর সেই জায়গায় গেলে তুমি কিন্তু যে সম্মানটা পাবে সেটা তুমি কি করেছো, অ্যাচিভ করেছো। এটা কিন্তু সব জায়গায় সবসময় এটা অ্যাভেলেবেল নয়। যেটা মানুষকে অ্যাচিভ করতে হয় তাকে বলে অ্যাচিভ সোশ্যাল ভ্যালু। তো ইউনিভার্সালিস্টিক সোশ্যাল ভ্যালু যেটা আমি সব জায়গায় সমানভাবে দেখতে পাই, সব কলেজে, সব স্কুলে, সব ইউনিভার্সিটিতে, সব ফ্যামিলিতে, সব অফিসে যে ঘটনাগুলো সমান, তাকে বলে ইউনিভার্সালিস্টিক। যেমন যে কলেজে তুমি যে বৈশিষ্ট্য দেখবে, প্রতিটা কলেজেই মোরাললেস তাই থাকে, তাই তো। পার্টিকুলারিস্টিক কি হচ্ছে, কিছু পার্টিকুলার সোসাইটিতে থাকে অ্যাচিভ, মানে যেটা আমি আমার চেষ্টার মাধ্যমে যেটাকে আমি অ্যাচিভ করব, সেটাকে বলা হয়। আচ্ছা, আরেকটা যেটা বলছে অ্যাসক্রাইবড সোশ্যাল স্ট্যাটাস, when the status are hereditary, মানে তাকে বলে অ্যাসক্রাইব সোশ্যাল স্ট্যাটাস। অ্যাসক্রাইব সোশ্যাল স্ট্যাটাস মানে কি, দেখবে অনেক মানুষ দেখবে, অনেক বাচ্চারা হয় ছোটোবেলা থেকে খুব ভালো গান গায়, ছোটোবেলা থেকে খুব, মানে এমন বয়সে তারা কিছু পারদর্শী বা স্কিল তৈরি করে ফেলে নিজের মধ্যে, যেটা ইজ নট ভেরি নর্মাল, সেটা খুব নর্মাল নয়, সেটা হয়তো তার হেরিডিটির মাধ্যমে এসেছে। ঠিক আছে, ওই বয়সে ওইটা সম্ভব না। এটা হয় কি, যেগুলোকে আমরা গড গিফটেড বলি, সব মানে সেগুলো একটা পার্টিকুলার হেরিডিটির মাধ্যমেই সেই ঘটনাটা ঘটে। কারো ধরো ছোটোবেলা থেকে খুব আঁকা ভালো, বা খুব ড্রয়িং করে, বা নাচে ভালো, বা গানে ভালো, বা পড়াশোনায় ভালো, এক্সট্রা অর্ডিনারি তার মধ্যে কিছু একটা স্কিল রয়েছে ছোটো থেকেই, তো সেটাকে বলে হেরিডিটারি। ঠিক আছে, তাই সোশ্যাল প্রসেস তাহলে কাকে বলছে, সোশ্যাল প্রসেস মানে হচ্ছে রেফার টু ইন্টারাকশন, দেয়ার সিকোয়েন্সেস, প্যাটার্ন, রিলেশনশিপ বিটুইন ইভেন্টস
কন্টিনিউটি অফ ইভেন্টস অ্যান্ড দেয়ার স্পেশাল রেজাল্টস। সোশ্যাল প্রসেস মানে কি বলছে, এই যে ধরো বিভিন্ন যে ঘটনাগুলো রয়েছে, আমি যে বললাম এই এক একটা যে ঘটনা, সেই এক একটা ঘটনা একে অপরের সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করছে সেটাকে বলে সোশ্যাল প্রসেস। সোশ্যাল প্রসেস মানে যদি আমি তোমার ধরে নিই, ধরো কলেজ বা ইউনিভার্সিটিটা আমি ধরে নিলাম একটা ইনস্টিটিউশনস, সেখানে সোশ্যাল প্রসেস কি হবে, সেখানে সোশ্যাল প্রসেস হবে যে সেখানে স্টুডেন্টরা ফার্স্ট সেমিস্টারে ধরো স্টুডেন্ট প্রথম অ্যাডমিশন নিল, স্টুডেন্টের সাথে টিচারের একটা ইন্টারাকশন হবে, পড়াশোনা করবে, ইন্টারনাল পরীক্ষা দেবে, এক্সট্রা তারপর সেমিস্টার দেবে, পরীক্ষার নাম্বার পাবে, পাস করবে, এভাবে একটা দুটো তিনটে করতে করতে সেমিস্টার কমপ্লিট করবে, পাস করে যাবে। তার মানে এই যে এক একটা কম্পোনেন্ট, এই এক একটা সেমিস্টার, এক একটা মানে ফাইনাল শিট, বা এক একটা ধরো হোমওয়ার্ক, বা এক একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এগুলো ধরো এক একটা কম্পোনেন্ট, এই ছোটো 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 কম্পোনেন্ট নিয়ে কী তৈরি হচ্ছে একটা গোটা ইনস্টিটিউশন। আর এই ইনস্টিটিউশনের মধ্যে ওই কম্পোনেন্টগুলো হচ্ছে এক একটা কী হচ্ছে এক একটা প্রসেস। ওই এক একটা প্রসেস না হলে কিন্তু গোটা ইনস্টিটিউশনটা রান করবে না। তাহলে সোশ্যাল প্রসেস হচ্ছে অনেক ছোটো 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 প্রসেস নিয়ে একটা সোসাইটি ডেভেলপ করে। যেমন ধরো আমি তোমাকে বলছি, কালকে যেমন পড়াচ্ছিলাম ম্যারেজ ইজ অ্যান ইনস্টিটিউশন। ম্যারেজের মধ্যে অনেক ছোটো ছোটো প্রসেস থাকে। যেমন দেখবে কোনো একটা বিয়ে বাড়িতে যদি যাও, সকাল থেকে রাত অবধি একের পর একটা রিচুয়ালস চলছে, তার মানে দিস ইজ আর সোশ্যাল প্রসেস। এই প্রসেসগুলো হতে 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 কমপ্লিটলি গিয়ে রাত্রিবেলা বিয়ে সম্পূর্ণ হয়। তার মানে ম্যারেজ হচ্ছে একটা ইনস্টিটিউশন যার মধ্যে ওই রিচুয়ালসগুলোর মধ্যে দিয়ে, ওই প্রসেসগুলোর মধ্যে দিয়ে গিয়ে কমপ্লিট একটা টাস্ক কমপ্লিট হচ্ছে বা একটা ইনস্টিটিউশন কমপ্লিট করছে। তো এই যে ঘটনাটা, যে এক একটা কম্পোনেন্ট একে অপরের সাথে তার, এবার দেখো যে সকাল থেকে যে রিচুয়ালসগুলো ঘটছে একটার পর একটা একটার পর একটা, এমন নয় যে একটা বাদ দিয়ে একটা ঘটছে, তা নয়, পরপর পরপর একটা সিকোয়েন্সে ঘটছে। তার মানে কি একটা প্রসেসের সাথে আরেকটা প্রসেস কি হচ্ছে লিঙ্কড রয়েছে, যুক্ত রয়েছে, এবং সেটা নিয়ে কি হচ্ছে একটা প্রসেস তৈরি হচ্ছে। এটাকেই বলে রিলেশনশিপ। এটাকে বলে রিলেশনশিপ। এমন নয় যে তোমাদের কলেজে কেউ ফার্স্ট সেমিস্টার না পাস না করেই সে থার্ড সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার না পড়ে থার্ড সেমিস্টার পড়তে চলবে, তা নয়। তাকে কিন্তু এই প্রসেসগুলোর মধ্যে দিয়ে যেতে হবে। একটার পর একটা যে প্রসেসগুলো রয়েছে সেটার মধ্যে দিয়ে যেয়েই তাকে টোটাল যে সোশ্যাল স্ট্রাকচারের যে ধরনটা, সেই স্ট্রাকচারটাকে তাকে কমপ্লিট করতে হবে, তবে সে ওই ইনস্টিটিউশনের যে প্রসেস সেটাকে কিন্তু কমপ্লিট করবে। ঠিক আছে? তো সোশ্যালাইজেশন কি বলছে, আমরা বলি না সোশ্যালাইজড পিপল কাকে বলে, ধরো যারা এই সমাজের এই প্রসেসগুলোকে মেনে চলে বা মেনে চলার চেষ্টা করে তাকে বলে সোশ্যালাইজ। আর আনসোশ্যাল কাকে বলে, যারা এগুলোকে মানে না। ঠিক আছে? অনেকে বলে না অ্যান্টি সোশ্যাল মানে কি, যারা সোসাইটির যারা এই নর্মস বা ভ্যালু যা প্রসেস এগুলোকে মেনে চলে না, নিজের মতো করে যা ইচ্ছাটাই করে, তাকে বলে অ্যান্টি সোশ্যাল। আর সোশ্যালাইজড কাকে বলে, যারা সমাজের এই নিয়ম বা রুলস বা এগুলোকে মেনে চলে, তাকে বলে সোশ্যালাইজেশন প্রসেস বা সোশ্যালাইজড পিপল। ঠিক আছে? তাহলে সোশ্যালাইজেশন এনশিওর সোশ্যাল অ্যান্ড কালচারাল কন্টিনিউটি বাই পাসিং অন সাচ লার্নিং ফ্রম জেনারেশন টু জেনারেশন। তাহলে সোশ্যালাইজেশন কি, এমন এক ধরনের শিক্ষা যেটা মানুষ বছরের পর বছর একটার পর একটা জেনারেশন মেনেই চলছে, সেটাকে কখনো সে অমান্য করে না। ঠিক আছে? কিছু সোশ্যাল এক্সপিরিয়েন্স কি হয়, মানুষ ফ্যামিলি থেকে পায়, যখন একটা শিশু জন্মায় কিছু সোশ্যাল এক্সপিরিয়েন্স বা কিছু নিয়ম সে পরিবার থেকে শেখে, কিছু সে বাইরের বন্ধু বান্ধবের থেকে শেখে, কিছু ওয়ার্ক প্লেসে গিয়ে শেখে। তো বিভিন্ন জায়গায় সে কিছু কিছু সোসাইটির নিয়ম শিখতে থাকে। তো সেই ভিত্তিতে আমরা বিভিন্ন সোশ্যালাইজেশন নিয়ম আমরা পড়বো। প্রথম যে সোশ্যালাইজেশন হচ্ছে প্রাইমারি সোশ্যালাইজেশন মানে কি, সোসাইটির যে নিয়ম কারণগুলো, একজন শিশু যখন জন্মায়, সদ্য জন্মানো শিশু, সে কোথা থেকে শেখে, সে বাড়ি থেকে শেখে। দেখবে সে একজন শিশু যে যা করে, যা আচরণ করে, আমরা হয়তো সে দুষ্টুমি করলে যা মানে কোনো বাজে কথা বা যাই বলুক না কেন, সেগুলো কিন্তু তার পুরোটাই বাড়ি থেকে শেখা, কারণ সে সময় সে বাড়ির বাইরে বেরায় না, পুরোটাই বাড়িতে থাকে। তো সুতরাং বাড়ি থেকেই সে বিভিন্ন ভ্যালুস নর্মস এগুলো শিখছে। তো এটাকে বলে প্রাইমারি সোশ্যালাইজেশন। একজন শিশু তার যখন প্রথম শিক্ষাটা, প্রথম লার্নিং ভ্যালু সিস্টেমটা তার ফ্যামিলি থেকে হচ্ছে, এটাকে বলে প্রাইমারি সোশ্যালাইজেশন। সেকেন্ডারি সোশ্যালাইজেশন কি বলছে, যখন আস্তে আস্তে শিশু কি হচ্ছে, বড় হচ্ছে, অ্যাডোলেন্স মানে হচ্ছে আস্তে আস্তে তার বয়সটা বাড়ছে। ঠিক আছে? তো অ্যাডোলেন্সকে বাংলায় কি বলে, ওই 18 বছর বয়সে যেটা হয় যৌবন বা সামথিং বাংলায় বলে। তো এরকম যখন অবস্থায় পৌঁছায়, তখন সে আস্তে আস্তে বাইরে যায়, বাইরে কিছু বন্ধু বান্ধব তৈরি হয়, স্কুল কলেজ এইসব জায়গায় বন্ধু বান্ধব তৈরি হবে, স্কুলে বন্ধু তৈরি হবে, তখন তাদের থেকেও কিছু শিখবে, পরিবারের বাইরের লোকজনের থেকে, তখন সেটাকে বলে সেকেন্ডারি সোশ্যালাইজেশন। নেক্সট আমরা পড়বো ডেভেলপমেন্ট সোশ্যালাইজেশন কাকে বলে। ডেভেলপমেন্ট সোশ্যালাইজেশন ইজ দ্য প্রসেস অফ লার্নিং, বিহেভিয়ার ইজ এ সোশ্যাল সিস্টেম, সোশ্যাল ইনস্টিটিউশন, ডেভেলপিং ওয়ান সোশ্যাল স্কিল। ধরো তুমি নিজের মধ্যে কিছু একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করছো, তাকে বলে ডেভেলপমেন্ট সোশ্যালাইজেশন। যেমন ধরো আমি তোমাকে বলছি, তুমি নিজের মধ্যে ধরো টাইপ রাইটিংয়ের জন্য তুমি খুব ভালো টাইপিস্ট হতে চাও, তাই জন্য তুমি খুব ভালো টাইপিং শিখছো, টাইপিংটাকে নিজের মধ্যে টাইপিং করার স্কিলটাকে ডেভেলপ করছো।
তখন তাকে বলে ডেভেলপমেন্টাল সোশ্যালাইজেশন। অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন কি বলছে? ইট অলসো রেফার টু সামওয়ান রিহার্সালিং ফিউচার পজিশন, অকুপেশন, সোশ্যাল রিলেশনশিপ। অ্যান্টিসিপেটরি মানে তোমরা নিশ্চয়ই জানো অ্যান্টিসিপেশন মানে কি, মানুষ কল্পনা করা, ভাবা, যেটাকে ম্যানিফেস্টেশনও বলা হয়। তার মানে কি, ধরো তুমি অনেকে এরকম থাকে না, ধরো কেউ হয়তো হতে চায় ভবিষ্যতে সে একজন পুলিশ অফিসার হতে চায়, আইপিএস হতে চায়, তো সে ছোটোবেলা থেকে তার টুয়ার্ডস ওরকম একটা চিন্তাভাবনা, সে সবসময় একটা ভ্যালু আদর্শ নিয়ে চলবে, সে সবসময় তার কথাবার্তার মধ্যে সেই ওই যে ভবিষ্যতে যেরকম হবে সেটাকে মেনটেন করা। বা একজন টিচার যদি হতে চায়, সে ছোটোবেলা থেকে স্টুডেন্টের পড়াতে ভালোবাসবে, তাদের সাথে ভালোভাবে ট্রিট করার চেষ্টা করবে। মানে এমন নয় যে একজন ধরো আইপিএস হতে চাইছে, সে কিন্তু স্টুডেন্টের পড়াতে তার খুব একটা আগ্রহ থাকবে না, সে ভালো স্টুডেন্ট হতে পারে কিন্তু আগ্রহ থাকবে না। কিন্তু যে টিচার হবে তার কিন্তু সেই আগ্রহটা থাকবে। আবার যে ভালো পুলিশ হবে সে কিন্তু অন্য হয়তো মুভমেন্টকে গিয়ে অংশগ্রহণ করবে, যে একজন টিচার সে কিন্তু হয়তো অনেক সময় ক্ষেত্রে করবে না। তো এই যে অ্যান্টিসিপেটরি, যে ভবিষ্যতে কে কী হতে চায় সেটা তার মাথায় রেখে সে এখন থেকেই সেটার জন্য যখন চেষ্টা করে, তাকে বলে অ্যান্টিসিপেটরি সোশ্যালাইজেশন। নেক্সট বলবো রিসোশ্যালাইজেশন কাকে বলে। রিসোশ্যালাইজেশন মানে হচ্ছে ইজ দ্য প্রসেস রেফারিং ডিসকার্ডিং ওল্ড বিহেভিয়ার, অ্যাডপ্টিং নিউ বিহেভিয়ার। মানে হচ্ছে ধরো তুমি ধরো বাড়িতে, তুমি ধরো আমি তোমাকে বলছি, ধরো তুমি একটা স্কুলে পড়াও বা একটা কলেজে পড়াও, তাহলে তুমি বাড়িতে হচ্ছে যেরকম তুমি জীবনযাপন করো, তুমি কিন্তু তোমার ওয়ার্ক স্পেসে যাওয়ার পর তুমি জীবনযাপনের ধরনটা চেঞ্জ করবে। তুমি বাড়ির যে আচরণ বা বাড়ির যে কথাবার্তা সেটাকে ত্যাগ করবে, ওখানকার যে আচরণ ওয়ার্ক স্পেসের যে চিন্তাভাবনা সেটাকে তুমি অ্যাডপ্ট করলে। আবার বাড়ি যখন আসবে ওটাকে ঠেলে দিয়ে বাড়িটা করলে। এই যে একটাকে ছাড়া এবং একটাকে ধরা, এটাকে বলে রিসোশ্যালাইজেশন। যেমন বলছে লেকচারার বিকামিং এ কলেজ প্রিন্সিপাল, এ বয় ফ্রম all boys college joining co-education college, girl becoming wife and mother. In all these situations, the individual shades their socially recognized roles and acquires new avatar. তার মানে কি, একজন ধরো সে প্রিন্সিপাল, সে একজন মহিলা, সে প্রিন্সিপাল, সে একটা বাড়িতে হয়তো সে তার ছেলে রয়েছে, সে সেই কলেজেই পড়ে, বাড়িতে তার মায়ের ভূমিকা পালন করছে, কলেজে গেলে সে প্রিন্সিপালের ভূমিকা পালন করছে, তখন কিন্তু সে মা থাকছে না। তো এই যে একটা ভূমিকা ত্যাগ করে একটা গ্রহণ করছে, এটাকে বলে রিসোশ্যালাইজেশন। আরেকটা হয় অর্গানাইজেশন সোশ্যালাইজেশন। অর্গানাইজেশন সোশ্যালাইজেশন মানে হচ্ছে ধরো কোনো একটা কাজের জন্য ফিট হওয়া। ধরো আমি একটা, আমার কোম্পানি রয়েছে, এবারে আমার কোম্পানিতে ধরো তুমি একজন এমপ্লয়ি, আমি একজন এমপ্লয়ি নিতে চাই যে এমপ্লয়ি ভালো কোডিং করতে জানে, ঠিক আছে, ধরো সে পাইথন বা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুব ভালো জানতে হবে। তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানলে তো আমি তাকে নেবো। এবার কোন বাকিরা তারা কি করছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে ভালো করে শেখার চেষ্টা করছে, কারণ দেখছে বাজারে এই সমস্ত চাকরির খুব ডিমান্ড রয়েছে, যাতে এইটা শিখে গেলে আমি ওই চাকরিটা ফিট করাতে পারি নিজেকে। তো এটাকে বলে অর্গানাইজেশন সোশ্যালাইজেশন। কোনো একটা নতুন জায়গায় নিজেকে ফিট করানোর জন্য যে স্কিলটা নিজের মধ্যে ডেভেলপ করে মানুষজন, তাকে বলে অর্গানাইজেশনাল সোশ্যালাইজেশন। ঠিক আছে, নেক্সট আমরা পড়বো এজেন্টস অফ সোশ্যালাইজেশন। সোশ্যালাইজেশনে এজেন্ট তাহলে কী কী হতে পারে? একটা গেল ফ্যামিলি, তোমরা শর্ট নোট করতে করতে চলো। একটা গেল এডুকেশনাল সিস্টেম, একটা গেল ফ্যামিলি, একটা গেল এডুকেশন সিস্টেম, একটা গেল রিলিজিয়ান, আর একটা হচ্ছে কালচার। রিলিজিয়ান, কালচার আর মিডিয়া। তাহলে ফ্যামিলি থেকে আমরা কিভাবে হয়? তাহলে ফ্যামিলি আমি তোমাকে প্রথমেই বলেছি, আমাদের যে প্রথম ভ্যালু সিস্টেমটা আমরা যে তৈরি করি কোথা থেকে হয়? ফ্যামিলি থেকেই তো আমরা শিখি। যা কিছু আমরা প্রথমে দেখবে একজন শিশু যখন জন্মায়, তার জীবনে যা কিছু শিক্ষা সব কিছু সে ফ্যামিলি থেকে পায়। তার যে শিক্ষাটা পুরোটাই তার ফ্যামিলি ওরিয়েন্টেড হয়, ফ্যামিলি থেকে সে সব কিছু শেখে জানে। তার মানে ফ্যামিলি হচ্ছে আমাদের প্রথম একটা ইনস্টিটিউশন যে আমাদের সোসাইটির নর্ম শেখায়, যে সমাজে কিভাবে চলতে হবে, কি করতে হবে না করতে হবে, এই যে পুরো গতিবিধিগুলো, এগুলো কে শেখায়? আমাদের প্রথম ফ্যামিলি থেকে আমরা শিখি। তো ফ্যামিলি হচ্ছে ফার্স্ট এজ টু লার্ন দ্য সোশ্যাল প্রসেস অর সোশ্যাল নর্মস। তো ফ্যামিলি হচ্ছে ফার্স্ট কম্পোনেন্ট বা ফার্স্ট এজেন্ট অফ সোশ্যালাইজেশন। নেক্সট এডুকেশনাল সিস্টেম। এডুকেশন সিস্টেমটা একটা বড় ব্যাপার। এডুকেশন এই যে তোমরা যে পড়ছো, এই যে পড়াশোনা যে করছো, এই যে টপিকটা আমরা পড়ছি সোশ্যাল স্ট্রাকচার, সোশ্যাল প্রসেস, কেন পড়ছি? তার কারণ তোমরাও যাতে সোসাইটির নর্মস বা সোশ্যাল প্রসেসগুলো মেনে চলো এবং একজন সোশ্যালাইজড পিপল হও, অ্যান্টি সোশ্যাল বা আনসোশ্যাল মানুষ যেন না হয়ে যায়। ঠিক আছে, তো এটাকে বলা হয় থেকে এডুকেশন সিস্টেম আমাদের মধ্যে সোশ্যাল নর্মস বা সোশ্যাল ভ্যালুগুলো জানতে, সেগুলোকে আমাদের মধ্যে ডেভেলপ করাতে সাহায্য করে। নেক্সট টপিক যেটা আমরা পড়বো সেটা হচ্ছে রিলিজিয়ান বা কালচার। এটা তো খুব গুরুত্বপূর্ণ। দেখবে এক একটা ধর্মের মানুষ এক এক ধরনের মূল্যবোধ বা এক এক ধরনের ভ্যালু সিস্টেম নিয়ে চলে। তুমি দেখবে হিন্দুদের এক ধরনের মূল্যবোধ, এক ধরনের কালচার, মুসলিমদের একটা, খ্রিস্টানদের একটা, বুদ্ধদের আর একটা। তাহলে রিলিজিয়ান বা কালচার, তো সুতরাং তুমি যে ধর্মের বা তুমি যে সংস্কৃতির বা কালচারের
বিলং করছো সেই রিলিজিয়ন বা সেই ধর্ম বা সেই কালচার তোমাকে কি করবে, সেইভাবে তোমাকে মানুষ করবে। এই জন্য দেখবে যে বিভিন্ন স্কুল চেঞ্জ হলেও কিন্তু তুমি দেখবে এই বিভিন্ন শিশুদের মধ্যে বা বিভিন্ন, তুমি দেখবে একটা অক্সফোর্ড থেকে পাস করা একটা স্টুডেন্ট, একটা নর্মাল একটা যে কোনো জায়গা থেকে পাস করা একটা স্টুডেন্ট, দুজনের মধ্যে কালচারাল যে ডিফারেন্স তুমি হাজারো একটা দেখতে পাবে। কেন হচ্ছে? কারণ দুজনের কালচারাল ব্যাকগ্রাউন্ডটাই কমপ্লিটলি আলাদা হয়ে যাচ্ছে। তাহলে ও জীবনে যে সোশ্যাল, মানে হার্ভার্ড বা অক্সফোর্ডের ছেলেটা যে সোশ্যাল প্রসেস বা নর্মসগুলো শিখেছে, যেভাবে ইন্টারঅ্যাক্ট করা শিখেছে, এটা নর্মাল কলেজ বা ইউনিভার্সিটির ছেলেমেয়েরা সেটা শেখেনি। তাহলে জীবনে কে বেশি সোশ্যালাইজেশনের দিক থেকে এগিয়ে থাকবে? যারা ভালো জিনিসগুলো শিখতে পারবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে মিডিয়া। মিডিয়া তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ বিষয়। মিডিয়া বলতে এখন সোশ্যাল মিডিয়া হতে পারে, নিউজ মিডিয়া হতে পারে, যে কোনো মিডিয়া, বা মিডিয়া বলতে যারা মাধ্যম, মিডিয়া মানে একদম বুঝো না, মিডিয়ার বাংলা কথা হচ্ছে মাধ্যম, যে মাধ্যমে আমরা কিছু শিখছি সেটাই মিডিয়া। সেটা আমরা বাড়ির পাশের কোনো কাকু কাকিমার থেকেও হতে পারে, বন্ধুর থেকে হতে পারে, টিভি থেকে হতে পারে, সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক ইনস্টাগ্রাম থেকে হতে পারে, যেখান থেকে আমি যা কিছু শিখবো সেটাই একটা মিডিয়ার মাধ্যমে আসছে বলে সেটাও আমাদের কিন্তু সোশ্যাল নর্মস বা ভ্যালু শেখাতে সাহায্য করে। ঠিক আছে, তো আজকে খুব ছোট টপিক ছিল, খুব ইন্টারেস্টিং টপিক, ভীষণ আমার খুব ভালো লাগার একটা টপিক আজকে পড়ালাম, অল্পের মধ্যে জিস্ট করে পড়ালাম। এগুলো তোমরা মনে রাখবে এবং খুব গল্পের মতো আজকে টপিকটা। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একবার জানিও।